লক্ষ্মী বাবা আমার, খেয়ে নে, খাবারের উপর রাগ করতে নেই। বলছি তো আমি খাবো না, খাবো না মানে খাবোই না। লক্ষ্মী বাবা আমার, খেয়ে নে বাবা, না খেলে যে ক্ষুধায় অনেক কষ্ট হবে তোর। হোক আমার কষ্ট, আমার কষ্টতে তোমাদের কি? আমার কষ্টতে কি তোমাদের কিছু আসে যায়? আচ্ছা বাবা, তুই খেয়ে নে, তারপর আমি তোর সব কথা শুনবো। হুম হুম, তোমাদের আমার চেনা হয়ে গেছে। এখন ফুসলিয়ে ফাসলিয়ে খাতে পারলেই পরে আর তোমাদের মনে থাকবে না। আমি নতুন ব্যাগ না পেলে কিছুই খাবো না। কি হচ্ছে এখানে শুনি? কি আর হবে শুনি, সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, এক মুঠো ভাতও মুখে দিল না। না খেলে নাই, পেটে টান লাগলে এমনি একা একাই খেতে চলে আসবে, অত সাধতে হবে না। আহ, তুমি থামো তো, তোমার অফিসের সময় হয়ে যাচ্ছে, তুমি যাও। কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি কালকেই তোর জন্য নতুন ব্যাগ কিনে আনবো। আর যদি তোর বাবা নিয়ে না আসে, আমি নিজেই গিয়ে নিয়ে আসবো। সত্যি বলছো তুমি? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, যদি না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব। ঠিক আছে বাবা। বাবা, বাবা আমার জন্য কিছু এনেছো? বাবা, বাবা আনতে তো চেয়েছিলাম রে, কিন্তু কিন্তু গল্পে গল্পে একদম ভুলে গেছি, মনে নাই। তাহলে তাহলে তুমি এক্ষুনি এখন আমাকে 2 টাকা দাও, আমি দোকানে যাব। কিন্তু কিন্তু আমার কাছে যে এখন 2 টাকা নেই বাবা, আমি আবার ওই বেলা যাবো নে, তখন তোর জন্য খাবার নিয়ে আসবো। 2 টাকাও নেই তোমার কাছে? সব সব নোট টাকা রে বাবা, সব নোট টাকা, ভাঙতি টাকা নেই। খুচরো টাকা সব ফুরিয়ে গেছে রে বাবা। তুমি আর কত মিথ্যে কথা বলবে শুনি। কি আর করব বলো শুনি, নিজের ছেলের ছোট ছোট আবদার গুলো পূরণ করতে পারি না। এর থেকে তো মরে গেলেই ভালো হতো। ও তো ছোট মানুষ, এসব কথা মুখে এনো না, তাই না বুঝে এসব চেয়ে বসে। না গো, তেমন একটা কাজ এখনো জোগাড় করতে পারিনি, চিন্তায় তো মাথা কাজ করছে না। আর শোনো, যদি তুমি কোনো একটা কাজ পাও, তাহলে ছেলেটার জন্য একজোড়া জুতো কিনে নিয়ে এসো। এই ঠান্ডার মধ্যে ছেলেটা খালি পায়ে হাঁটা চলা করছে। দেখি দেখি ওই বেলা একটু খোঁজ নিয়ে দেখবো, কাজ বাজ একটা পেলেও পেতে পারি। তা তোমার রান্না বান্না কত দূর? এই তো হয়েছে, তুমি এসে বসো, আমি তোমায় খাবার দিচ্ছি। কি রে বাবা, তুই না খেয়ে বসে আছিস কেন? রোজ রোজ এই ডাল দিয়ে ভাত খেতে আর ভালো লাগে না। আজকের মতো খেয়ে নে বাপ, কাল থেকে মাছ দিয়ে ভাত দেবো। আজকে খেয়ে নে বাপ, আমি তো বাজারে মাছ কিনতে গেছিলামই, কিন্তু গিয়ে দেখি ওই সব মাছ ফুরিয়ে গেছে। কি করব বল বাবা, এইবার কিন্তু আমাকে নতুন সোয়েটার কিনে দিতেই হবে, শীত চলে এসেছে। আচ্ছা, ভালো করে শীত আসুক তখন কিনে দেবনি। একটা সোয়েটার আজ ক বছর ধরে পরছি বলো তো মা? আচ্ছা ঠিক আছে বাবা, শীত আসার আগেই তোকে নতুন সোয়েটার কিনে এনে দেব। এখন খেয়ে নে তো বাবা, তোদের খাওয়া শেষ হলে আমি বাইরে কাজে যাব। আরে গণেশ যে, কি খবর তোর? এই তো দাদা, চলছে। তোমার খবর কি? তা আমি তো আছি, দিব্যি আছি। তো এইটা কে, তো ছেলে? হ্যাঁ, ওর নাম মহেশ। বাহ, ভারী মিষ্টি নাম তো। এটা হলো আমার ছেলে ফটিক। আচ্ছা দাদা, তাহলে তাহলে এখন আসি, ওর আবার স্কুলে দেরি হয়ে গেল তো, আরেকদিন না হয় কথা হবে। দেখেছো বাবা, দেখেছো ওই ছেলেটা কেমন ছেঁড়া ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে? ওর বাবা গরিব তো, তাই ওকে নতুন ব্যাগ কিনে দিতে পারে না, এজন্যই এজন্যই পুরনো ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। আমি হলে কোনোদিনই যেতাম না, দরকার হলে কোনোদিনই যেতাম না। তুমি কি ওনাদের চেনো বাবা? হ্যাঁ রে, আমরা আগে আমরা আগে একই স্কুলে যেতাম। ও আচ্ছা, ওরা মনে হয় অনেক বড় লোক, তাই না? হ্যাঁ রে বাবা, ওরা অনেক বড় লোক।
অনেক বড় বাড়ি ওদের। ওই ছেলের ব্যাগটা কত সুন্দর, আমার যদি ওরকম একটা ব্যাগ থাকতো। শোন রে বাবা, আমরা তো গরিব, তাই আমাদের ছেঁড়া ব্যাগ ছেঁড়া জুতো পরেই চলতে হয়। তুই একদিন লেখাপড়া করে অনেক বড় হবি, আর তখন দেখবি তোরও অনেক বড় বাড়ি হবে, গাড়ি হবে। কেঁদো না বাবা, কেঁদো না। আমি আর কখনোই তোমাকে কোনো কিছুর জন্য জোর করব না। বুঝলে গিন্নি, এই ছেলেটাকে নিয়ে আমার খুবই দুশ্চিন্তা হয়। তুমি খামোখা চিন্তা করছো, ও তো এখনো অনেক ছোট, বড় হলে সব ঠিক হয়ে যাবে। আমি যখন ওর বয়সে ছিলাম তখন আমার আমার তো এত কিছুর শখ ছিল না। আমার বাবা মা তো খুবই গরিব ছিল। আমি আমি একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকতাম। কোনো কোনো দিন তো শুধু পানি খেয়েই রাত কাটিয়ে দিতাম। তুমি কষ্ট করেছো বলেই তো আমাদের আর কোনো কষ্ট নেই, আমাদের এখন সব কিছু আছে। না না না, এখনই ওকে সব বোঝাতে হবে, নয়তো বড় হয়ে ও অনেক খারাপ হয়ে যাবে। হয়েছে, তুমি এখন এসব কথা বাদ দিয়ে ঘুমাও তো দেখি। আচ্ছা বাবা, ওরা ওরা এইভাবে রাস্তায় শুয়ে আছে শীতের মধ্যে, ওদের শীত লাগে না? চলো চলো, আমি তোমাকে দেখাই। এই ছেলে, এই ওঠো তো, ওঠো। বাবু, বাবু আমি কিছু করিনি বাবু, আমাকে ক্ষমা করে দিন বাবু, আমি কিছু করিনি। এই ছেলে, তুমি এইভাবে রাস্তায় শুয়ে আছো কেন? তোমার তোমার ঘর বাড়ি নেই? বাবু, বাবু আমার ঘর বাড়ি, বাবা মা কেউ নেই, আমার এই রাস্তায় ঘর বাড়ি সব কিছু। তুমি এই শীতের মধ্যে এইভাবে শুয়ে আছো, তোমার শীত লাগে না? শীত তো লাগে, কিন্তু কি করব, আমার মতো রাস্তার ছেলে শীত লাগলে কার কি আসে যায়? বাবা, বাবা তুমি ওকে এক্ষুনি একটা শীতের কাপড় কিনে দাও। বাবা, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি এই যাব আর এই আসবো। এই নাও বাবা, এখন থেকে তোমাকে আর শীতের কষ্ট করতে হবে না। যা শীত পড়ছে, তাতে করে তো আমাদের মতো গরিব মানুষদের বেঁচে থাকাই দায়। গরিব মানুষের সব কিছুতেই সমস্যা গিন্নি। আসলে গরিব হয়ে জন্ম না ওঠাই পাপ। একদিন আমরা অনেক বড় লোক হব বাবা, আর তখন আমরা সমস্ত গরিব মানুষদের সাহায্য করব। তোর মনের ইচ্ছা পূরণ হোক বাবা, দোয়া করি বাবা, তোর মনের আশা যেন পূর্ণ হয়। আরে দাদা, তুমি তুমি হঠাৎ করে আমার বাড়িতে? আসলে আসলে ছেলেটা অনেক বায়না করলো, তাই হাঁটতে হাঁটতে চলে এলাম এদিকে। এই নাও, এটা তোমার জন্য। এসবের আবার কি দরকার ছিল? দরকার আছে গোপাল, দরকার আছে। গোপাল, এই না তো, এটা তোমার আর এটা তোমার গিন্নির। আর শোন পরেশ, এখন থেকে তোর ছেলে আর আমার ছেলে একই স্কুলে পড়বে, আর এখন থেকে ওরা বন্ধু। আর শুনলাম মহেশ নাকি ওর ক্লাসের ফার্স্ট বয়। হ্যাঁ দাদা, ও পড়ালেখায় অনেক ভালো। এখন থেকে মহেশ আর আমি একেবারে ভালো বন্ধু। ঠিক আছে বাবা, তোমরা এখন থেকে একসাথেই খেলবে। এখন তাহলে চলি রে গণেশ, কালকে তাহলে আরেকবার দেখা হবে নি। এই নাও তোমাদের দু বাপ বেটার চা, ঠান্ডায় হাত একেবারে বরফ হয়ে গেছে আমার। বাহ, আমার ছেলেটা তো বেশ লক্ষ্মী হয়ে গেছে মনে হচ্ছে। আজ থেকে আমি আর কোনো জিনিসের জন্য বায়না করব না মা। ও মা, কেন, কি হয়েছে বাবা? জানো মা, এই শীতে গরিব মানুষেরা কত কষ্ট করে, ওদের জীবন অনেক কষ্টের হয়। হ্যাঁ বাবা, আমি দোয়া করি তুমি অনেক বড় হও
আর গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াও। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি না দেখালে কখনোই দেখতে পেতাম না। জীবনে জীবনে বড় হতে গেলে উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাতে হয়, তাহলেই নিজেকে সুখী মনে হবে। তোমাদের এই কথা আমার সারা জীবন মনে থাকবে বাবা। আর এতদিন আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আর কখনো কষ্ট দেব না বাবা, আমি কথা দিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। এখন এখন চাটা খাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। স্টেশনের পাশে একটা টেকো চালচুলোহীন মহিলা অসহায়ের মতো বসে আছে, লোকজনের কাছে হাত পাচ্ছে। এ দেখে স্টেশনের ঝাড়ুদার বিনুর ভীষণ মায়া হয়। আহারে, এই মহিলাটা ভীষণ অসহায়। মহিলাটাকে দেখে আমার বড্ড মায়া হচ্ছে, আর মহিলাটাকে দেখে বড্ড ক্ষুধার্ত মনে হচ্ছে। এসব কথা বলে বিনু মহিলাটির কাছে যায়, আর বিনুকে দেখে মহিলাটি অসহায়ের মতো হাত পেতে বলে, মারে, আমাকে একটু খেতে দিবি? আমার যে বড্ড খেতে পেয়েছে, আমাকে খেতে দে না রে মা। আমি যে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি, দে না একটু খেতে রে মা। আমার সাথে তো কোনো খাবার নেই, তুমি আমার সাথে চলো মাসিমা, তোমাকে পেট ভরে খাওয়াবো। এরপর বিনু মহিলাটিকে সাথে নিয়ে বাড়িতে চলে যায়, আর বিনু মহিলাটিকে খাবার খেতে দেয়। মহিলাটি পেট পুরে খাবার খায়। উফ, বড্ড শান্তি পেলাম। সেই কবে নিজের হাতের রান্না এভাবে পেট পুরে খেয়েছি, আর আজ খেলাম। আসলে মা, আমি কোনো ভিখারি নই। ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমার এই অবস্থা। কেন মাসিমা, কি এমন ঘটেছে তোমার সাথে? যে ভাগ্য আজ তোমাকে এমন করে লোকের কাছে হাত পাততে বাধ্য করেছে? সে অনেক কথা রে মা, আসলে আমি একটা পরী, আর আমি এমন টেকও ছিলাম না। আমার মাথায় লম্বা লম্বা চুল ছিল, আর লম্বা চুল যেমন সুন্দর করে বাঁধতাম, তেমনি গুছিয়েও সংসার করতাম। চাঁদের দেশে আমার সাজানো গোজানো একটা সংসার ছিল। আমার সংসারে আমার স্বামী আর একটা কন্যাও ছিল। কিন্তু আমার সুন্দর সংসারের উপর এক শয়তান রাক্ষসীর নজর পড়ে। দেখেছো আমাদের মেয়ে কত সুন্দর বেড়ে উঠছে? আমার কোলে এমন সুন্দর ফুটফুটে আর পূর্ণ সুখের অধিকারী কন্যা আসবে, তা আমি কখনোই ভাবতে পারিনি। আমার কপালটা সত্যি অনেক ভালো। পরিরাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার পর তোমায় নিয়ে চাঁদের দেশে এসেছিলাম। চাঁদের দেশে যে আমার এত সুন্দর একটা সংসার হবে, তা বুঝে উপরওয়ালাই ঠিক করে রেখেছিলেন। লম্বা পরের সংসার, কিন্তু আমি যে তোর সুখের সংসার থেকে একজনকে নিয়ে যেতে এসেছি রে। তোর সুখের সংসারে বাধা দেওয়ার ইচ্ছে আমার নেই বাপু, তবে যে তোর কন্যাকে আমার চাই চাই। এসব তুমি কি বলছো রাক্ষসী? আমি কিছুতেই আমার কন্যাকে তোমার মতো রাক্ষসীর হাতে যেতে দিব না। তোমাকে ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, নয়তো তোমার মৃত্যু আজ কেউ ঠেকাতে পারবে না। সামান্য একটা পরী হয়ে তুই আমাকে মারতে চাইছিস? আমার শক্তি সম্পর্কে কি তোর কোনো ধারণা আছে? এরপর ওই রাক্ষসী আমার স্বামীকে হত্যা করে, তার লম্বা হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরে, আর তুলে ঝরে আছাড় মেরে ফেলে দেয়। দেখেছিস তো বোকা পরি, আমার কত শক্তি! আমি চাইলে তোর স্বামীর মতো তোকেও হত্যা করতে পারতাম, কিন্তু সেটা আমি করব না। আগে তোর মাথার লম্বা চুলগুলো কেড়ে নিব, আর তোকে চাঁদ থেকে পৃথিবীতে ফেলে দিয়ে তোকে তোকে মারবো। রাক্ষসী যা বলে তাই করে। রাক্ষসী তার জাদু বলে আমার মাথার চুলগুলো অদৃশ্য করে আমাকে টেকো বানিয়ে দেয়, আর চাঁদের দেশ থেকে ছুঁড়ে ফেলে দেয়। এত দূর থেকে পড়ে গিয়ে আমার ডানা ভেঙে যায়। তোমার কথাগুলো শুনে বড্ড খারাপ লাগলো পরি, কিন্তু তোমার মেয়ে কোথায় সে কি তুমি জানো? জানি তো, রাক্ষসী যেখানে আছে আমার মেয়েও সেখানে আছে।
সেই কবে পৃথিবীতে এসেছি আর পাগলের মতো লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরছি। না জানি 1 বছরে আমার কন্যার সাথে কি কি ঘটেছে। তবে আমার মন বলছে আমার মেয়ে বেঁচে আছে। কেঁদো না পরি, শান্ত হও। তোমার মেয়ে যদি বেঁচে থাকে তবে নিশ্চয় আমি তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিব। আমার হয়তো রাক্ষসীর সাথে লড়াই করার ক্ষমতা নেই, কিন্তু রাক্ষসীকে পরাজিত করার মতো বুদ্ধি আছে। আমি যতদূর জানি ওই রাক্ষসী পাতালপুরীতে থাকে, আর আমার কন্যাকেও ওই রাক্ষসী নিশ্চয়ই পাতালপুরীতে নিয়ে গেছে। তবে তুমি আমার বাড়িতেই থেকো, আমি চাচ্ছি তোমার মেয়েকে উদ্ধার করতে। এরপর বিনু পাতালপুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর অনেক কষ্টে বিনু পাতালপুরীতে গিয়ে পৌঁছায়। আরে আরে আরে, পাতালপুরীতে মানুষের বাচ্চা! এই, কে তুই? তুই পাতালপুরীতে কেন এসেছিস? আমার খাবার হতে নাকি? আহা রাক্ষসী পেশি, তুমি আমাকে দেখে এভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো পাতালপুরীতে ভ্রমণে এসেছি। আসলে ছোটবেলা থেকে আমার বড্ড শখ ছিল আমি পাতালপুরী দেখব, আর পরে জানতে পারলাম যে পাতালপুরীতে নাকি তোমার মতো ভালো আর দয়ালু একজন রাক্ষসী আছে। আর তারপর তোমার ভরসাতেই তো আমি এখানে এলাম গো। আর তুমি কি না আমাকে এভাবে শাসাচ্ছ? অতিথির সাথে এমন আচরণ করা কি ঠিক বলো? তাই তো আজ তুই আমাকে প্রথম দয়ালু বললি। না, তুই সত্যি আমার অতিথি, তোকে তো আপ্যায়ন করতেই হবে। মা ডাকেনি? তুই কোথায়? অতিথিকে কক্ষে নিয়ে যা আর আপ্যায়নের ব্যবস্থা কর। আর আমি যাচ্ছি ভালো খাবারের খোঁজে। এরপর রাক্ষসী অদৃশ্য হয়ে যায়, আর কক্ষের ভেতর থেকে পরীর মতো ডানাওয়ালা সুন্দরী কন্যা ডাকিনী আসে। ডাকিনীকে দেখে মিনু মনে মনে ভাবতে থাকে, বাহ, কি সুন্দর একটা পরী, এটা নিশ্চয় পরীর কন্যা। আর ডাকিনী কিনা একে নিজের মেয়ে বলছে। কিন্তু পরীকন্যাকে তো তার আসল পরিচয় সম্পর্কে জানাতে হবে। এই যে অতিথি, ঘরে এসো, মা তো তোমাকে আপ্যায়ন করতে বলেছে। আমি নিজ হাতে নরেন গুড়ের পায়েস বানিয়েছি, এসো তোমাকে খেতে দেই। তুমি একটা রাক্ষসী মেয়ে হয়ে পায়েস বানিয়েছো? এসব তো পরীকন্যারা করে। তোমার মাঝে পরীকন্যার গুণগুলো এলো কি করে বলো তো? আর তোমার পিঠে তো ডানাও আছে, রাক্ষসীর কন্যার আবার ডানা থাকে নাকি? কি সব উল্টো পাল্টে জাতা কথা বলছো? আমি রাক্ষসী কন্যা ডাকিনি, আমি পরীকন্যা হতে যাব কেন? আজব! তুমি যদি রাক্ষসী কন্যা হবে তাহলে তো তোমার রাক্ষসীর মতো ভয়ঙ্কর চেহারা থাকতো, পরীদের মতো এত সুন্দর হতে না তুমি। আর তুমি যদি পরীকন্যা নাই হবে, তোমার ডানা এলো কোথা থেকে বলো তো? তবে শোনো, তোমার আসল পরিচয় শোনো। এসব কথা শুনে ডাকিনী চুপ হয়ে যায়। এরপর বিনু টেকো পরি আর অতীতের রাক্ষসীর কুকর্মের ব্যাপারে সব কথা খুলে বলে। কি, ওই শয়তান রাক্ষসী আমার মা আর আমার পরিবারের সঙ্গে এত অন্যায় করেছে, আমার বাবাকে হত্যা করেছে, আমাদের শখের সংসারকে নষ্ট করেছে। তবে তো ওই রাক্ষসীকে আমি আজই বধ করব, ছাড়বো না আমি। হ্যাঁ, তাই করো। তবে তোমার মা আমার বাড়িতে আছে, আর তুমি রাক্ষসীকে হত্যা করার পরে তবেই আমরা ফিরে যাব, কেমন? ডাকিনী রাগে ফুঁসতে থাকে। তখনই রাক্ষসী আসে, আর রাক্ষসীকে কিছু বুঝতে না দিয়ে ডাকিনী তার জাদু বলে রাক্ষসীকে হত্যা করে। আর বিনু সহ পাতালপুরী থেকে বেরিয়ে আসে, পরীর কাছে ফিরে যায়। কিন্তু পরী তার কন্যাকে এতদিন পর দেখেও চিনতে ভুল করে না যে এটা তারই মেয়ে। তুই ফিরেছিস মা, আমি তোর অপেক্ষায় ছিলাম। বিনু, সত্যি তোর তুলনা হয় না রে, তুমি তো আমার মায়ের মতোই। তবে তোমার কন্যাকে ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব ছিল। তবে তোমরা আর চাঁদের দেশে যেও না, কেমন? তোমরা আমার সাথেই থেকো, আমার মা আর বোন হয়ে। আসলে আমি অনাথ তো, আমার তো আর কেউ নেই।
আর তারা বিনুর সাথে থেকে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এক নদীতে এক ছোট্ট গ্রামে বাস করত রাতুল ও তার বউ। না, এভাবে আর হচ্ছেই না, সারাদিন বসে থাকতে হয়, তবুও দুটোর বেশি মাছ আমি পাই না। এই যে নবাব, বাড়িতে আসার দরকার ছিল কি? যান, আপনি নদীতে গিয়ে মাছ ধরুন। বউ, ও বউ, রাগ করছো কেন? আমি তো ধরেই নিয়েছি। যতদিন না এই ছিপে অনেকগুলো মাছ পাবো, ততদিন তো আমি মাছ ধরা ছাড়বো না। শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমার যেদিন বেশি রাগ উঠবে না, তখন তোমাকে আর এই ছিপ ওই নদীর জলে ফেলে দিয়ে আসবো, এই বলে দিলাম। যত সব। বাবা, মাছ পাও না, কিছু পাও না, তাহলে সারাদিন নদীর পাড়ে বসে থাকো কেন বলো তো? কাল থেকে আর যাবে না বাবা, এই বলে দিলাম। যাক, মেয়েটা মায়ের থেকে এক ধাপ এগিয়ে আছে। পরের দিন সকালে রাতুল ছিপ হাতে বউ ঘুম থেকে ওঠার আগে এই ছিপটা নিয়ে আমি নদীর তীরে যাই। সে জাগনা পেয়ে গেলে যে আমাকে যেতেই দেবে না। দেখ দেখ, তোর বাবার কাজ দেখ, যেই না আমি মাছ ধরতে নিষেধ করেছি, সেই সকাল সকাল গিয়েছে মাছ ধরতে। সে আজকে মাছ না নিয়ে বাড়িতে ফিরলে তার আমি 14 গোষ্ঠী উদ্ধার করব। মা, বকো না তো, চলো তুমি আর আমি মিলে বাবাকে ধরে আনি। ঠিক বলেছিস, দাঁড়া কাজগুলো গুছিয়ে নেই, তারপর নদীর পাড়ে গিয়ে ওর ছিপটা ভেঙে নদীতে ফেলে দিয়ে আসবো। উফ, খুব ক্লান্ত হয়ে গেছি, সেই সকালবেলা এসেছি, আর সকাল থেকে কিনা শুধু একটা মাত্র মাছ পেয়েছি। নদীর মাছরা কি আমাকে দেখে পালায় নাকি? মনে হচ্ছে একটা মাছ বেঁধেছে ছিপে। রাতুলের বউ পেছন থেকে আসতে রাতুল যেই না ছিপটা টান দেবে, আরে আরে, ছিপটা পেছন থেকে আসছে না কেন? ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। ওরে গাধা রে, ছিপটা আমার মাথায় বেঁধেছে। এই, তাহলে সামনে ওটা যাবে কিভাবে? ছিপটা একটু সারাও। পেছন থেকে তো একটু সারা দিয়ে আসবে নাকি? ছিপ ছাড়ানো শেষে মনে করেছিলাম এই ছিপটা সহ তোমাকে ধাক্কা দেব। দেখো তো, এই ছিপের কারণে আমার কতগুলো মাথার চুল ছিঁড়ে গেল। দাও দাও, আমাকে ছিপটা দাও, আমি নদীতে ফেলে দেব। দাঁড়াও বউ, আর মাত্র 2 বার ছিপ ফেলবো, যদি মাছ না ওঠে তাহলে ছিপটা তুমি ভেঙে দিও। আচ্ছা বাবা, আচ্ছা, মনে রাখবি কিন্তু, শুধু 2 বার। বউ, মনে হচ্ছে ছিপে মাছ বেঁধেছে, টান দেবো? হ্যাঁ হ্যাঁ, দাও। বউ দেখো, কত বড় মাছ বেঁধেছে। দাঁড়াও দাঁড়াও, আরেকবার ফেলি। বউ, মনে হচ্ছে আরেকটা বেঁধেছে। টানো টানো, ছিপটা টেনে ওঠাও। বাবা, দেখেছো আমি আর মা কত লক্ষ্মী, আমরা এসেছি আর তখন থেকে বারবার মাছ উঠছে। ঠিক বলেছিস মা, তোর বাবার কোনো গুণ নেই, তুমি মাছ মারতেই থাকো, আমি এখানে বসছি। লক্ষ্মী, এটা আমার পরিশ্রমে উঠেছে, তোদের জন্য না রে, বুঝলি? কি নসিব রে বাবা, ছিপে আজকে এতগুলো মাছ বাঁধলো কি করে? মাছেরা তো মনে হচ্ছে আজকে প্রতিযোগিতা দিচ্ছে। দেখতে হবে না আজকে এসেছে তোমার সাথে? যাই হোক, তোমার বউ, চলো চলো আজকে বাড়িতে ফিরি, অনেক মাছ হয়েছে, আর মাছ ধরতে হবে না। বউ, মাছে কি স্বাদ, মনে তো হচ্ছে অমৃত খাচ্ছি। খামাখা আজকে মাছ বেশি করে খা, কোনোদিন তো এমন মাছ পাই না, আজ যখন পেয়েছি মজা করে খা। পরের দিন সকালে বউ, আমি নদীতে গেলাম, পারলে আবার যেও। না না, আজ আর যেতে পারবো না, গরুগুলোকে গোসল করাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি গেলাম তাহলে। ছিপ ফেলে বসে বসে ভাবে, কি হলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। কালকে বইয়ের চুল এই ছিপে বাঁধা পর্যন্ত মাছ অনেকগুলো উঠছিল, এখনো তো মনে হচ্ছে ছিপে সেই চুল আছে। হ্যাঁ হ্যাঁ, চুল আছে তো, এতক্ষণ তো মাছ ভালোই বাঁধছিল। দেখি চুলটা সারিয়ে দেখি মাছ বাঁধে কিনা। চুল ছাড়িয়ে ছিপটা নদীতে ফেলবে। না না, আগে এতগুলো মাছ বাঁধছিল, চুল ছাড়িয়ে দেওয়ার পর কোনো মাছ বাঁধছে না কেন? নিশ্চয় এর ভেতরে কোনো কারণ আছে। বুঝতে পেরেছি।
কি হলো আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলে যে? শরীরটা আজকে ভালো লাগছে না বউ, তাই তাড়াতাড়ি আজকে বাড়িতে এলাম। তা চিরুনি করার পরে তোমার মাথা থেকে যে চুলগুলো উঠে যায় তা করোটা কি তুমি? হ্যাঁ, ও মা, কেন মাথার চুল দিয়ে আবার তুমি কি করবেটা কি? না না, আজকাল দেখছি বাচ্চারা মাথার চুল বিক্রি করে চিপস কিনে খায়, তাই আমিও ভাবছি সেই চুল বিক্রি করে চিপস কিনে খেতাম, এই আর কি। বুড়ো বয়সে যে তোমার ভীমরতি ধরবে সেটা আমি জানতে পারলে এতদিনে তো চুলগুলো জমিয়েই রাখতাম। থাকলে দাও না বউ। রমা তার উঠে যাওয়া চুলগুলো নিয়ে এসে বলে, এই নাও, লাগলে আরো দেব পরে, বুঝলে? যাও যাও, আমাকে আর বিরক্ত করো না। পরের দিন, আজ আমি ছিপ নিয়ে যাব না, আজ বরং জাল নিয়ে যাব মাছ ধরতে। আমি যেটা ভেবেছি দেখি সেটা সত্যি কিনা। জাল টেনে দেখলো এতগুলো মাছ। ও মা, আমি তো এবার ধনী হয়ে যাব। তাহলে এই সব ওই চুলের কেরামতি? কি আছে ওই চুলে? আমার বউয়ের মাথার চুলে নিশ্চয়ই কোনো জাদু আছে। এভাবে রাতুল প্রতিদিন তার বউয়ের মাথার চুল দিয়ে মাছ ধরে মাছ বিক্রি করে দেখতে দেখতে সে অনেক ধনী হয়ে যায়। বউ, তোমাকে আজকে আমি কিছু দেখাতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে নদীতে? তাহলে কিন্তু আমরা তোমার ওই গরুর গাড়িতেই যাব, খুব মজা হবে, তাই না রে মা? হ্যাঁ মা, খুব মজা হবে, চলো। রাতুল চুল নেবে, জাল নেবে। বউ, তুমি কি জানো আমি বাড়ি গাড়ি পেয়েছি তোমার ওই চুলের জন্য? পাগলের মতো এসব কি বলছো? আমার চুলের জন্য মানে? রাতুল জালে চুল বাঁধবে। এটা তুমি কি করছো? আর জালে বা কেন চুল বাঁধছো? রাতুল জাল ফেলে আর অনেক মাছ ওঠে। বউ, দেখেছো তোমার চুলের কেরামতি? এবার দেখো চুল ছাড়া জাল ফেললে কি হয়। দেখেছো বউ, জালে এবার একটা মাছও বাঁধেনি। আমি এতদিন তোমাকে কিচ্ছু বলিনি, এবার কি তুমি আমাকে বলবে তোমার ওই চুলে কি আছে, যে চুল দিয়ে মাছ ধরলে আমি এত মাছ পাই? সত্যি বলছো? আমি তো কিচ্ছুই জানি না, জানলে তো আমি তোমাকে সবটাই বলতাম। এমন সময় নদীর ভেতর থেকে একটা সোনালী মাছ বের হয়ে বলে, আমি জানি তোমার এই বইয়ে চুলের রহস্য, জানতে চাও তোমরা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সোনালী মাছ। আর এই চুলের কি রহস্য, যে এই চুল দিয়ে এত মাছ ধরা যায়? তোমার বইয়ে জন্মের পর থেকে মাথায় কোনো চুল ছিল না, তাই তার বাবা কোনো এক সাধুর কাছে যায়। বাবা, আমার মেয়েটার জন্মের পর থেকে মাথায় কোনো চুল নেই, আমার মেয়েটার চুলের ব্যবস্থা করে দিন। ওই নদীর মাঝের রানীর কাছ থেকে তার ঝরা চেয়ে আনবি, তাই দিয়ে তোর মেয়ের চুলের ব্যবস্থা আমি করে দেব। রানী নদীর পাড়ে গিয়ে মাছকে ডাকতে থাকে, মাছের রানী, দয়া করে উপরে উঠে এসো, তোমাকে যে খুব দরকার আমার। বলো, আমাকে তোমার কিসের দরকার? কি জন্য আমাকে ডাকলে? মাছের রানী, আমার মেয়েটার মাথায় কোনো চুল নেই, তোমার যে ঝড়াস লাগবে, তাহলে আমার মেয়ের মাথায় চুল গজাবে, দয়া করে আমাকে তোমার ঝড়াস দাও। মাছের রানী জাদু করে তার ঝরা আঁশ দেয়। এই নাও আমার ঝরা আঁশ নাও, আমার জন্য তোমার মেয়ে যদি চুল ফিরে পায় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর হ্যাঁ, এই আঁশ দিয়ে যদি চুল বানানো হয় তাহলে এই চুল দিয়ে তোমরা সারা জীবন মাছও ধরতে পারবে। ধন্যবাদ মাছ রানী, এখন তাহলে আমরা আসি। সাধু তার জাদু দ্বারা মাছের রানীর আঁশ দিয়ে রমার মাথার চুল বানিয়ে দেয়। এই হলো এই চুলের রহস্য। আমি তো তখন অনেক ছোট ছিলাম আর বাবা মারা গিয়েছিল, তাই হয়তো এই চুলের রহস্য আমার অজানা ছিল। আরো যদি আগে জানতাম তোমার এই চুলের রহস্য, তাহলে আর আমাকে এত কষ্ট করতে হতো না। হয়েছে, চলো এবার বাড়িতে ফিরি, সারা জীবন পড়ে আছে চুল দিয়ে মাছ ধরার জন্য।